সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা জানি যেকোনো টেট পরীক্ষা, সেটা সিটেটই হোক, আসাম টেট, ত্রিপুরা টেট অথবা প্রাইমারি বা আপার প্রাইমারি টেট, এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান। এই সংক্রান্ত যে আলোচনা, তার মধ্যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে। এই যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়া, এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, যেটা দিয়েছেন ইউরি ব্রনফেন-ড্রেনার। তো সেই ইউরি ব্রনফেন-ড্রেনারের যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, সেটা সম্পর্কে আজ আমরা ডিটেলসে আলোচনা করব। এটাকে আগে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি বলা হতো, এখন সেটাকে বলা হয় বায়ো ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা সিডিপি এর সিলেবাসে আমরা জানি এটাকে ৩ টে অংশে ভাগ করা হয়েছে। এ হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছি। এর মধ্যে প্রথমগুলো আলোচনা হয়ে গেছে। আমরা এখানে এই যে সোশ্যালাইজেশন প্রসেস, এটা সম্পর্কে আগের দিন আলোচনা করেছি ডিটেলসে, এবং এই সংক্রান্ত যে থিওরি ইউরি ব্রনফেন-ড্রেনারের বায়ো ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, সেটা সম্পর্কে আজ আমরা ডিটেলসে আলোচনা করব। এরপরে বি পোর্শনে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এবং এর যে পরের অংশ সেখানে রয়েছে লার্নিং অ্যান্ড পেডাগজি। তাহলে এই পুরো পোর্শনটা সম্পর্কে আমরা ডিটেলসে আগেও একবার আলোচনা করেছি, আবার আলোচনা শুরু করেছি। তো যাই হোক, আজকের টপিকস নিয়ে আমরা আলোচনাতে এবার এগোই। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। ইকোলজিক্যাল সিস্টেম থিওরি সম্পর্কে জানতে গেলে তার প্রবক্তা ইউরি ব্রনফেন-ড্রেনার সম্পর্কেও আমাদের একটুখানি জানতে হবে। তিনি কে ছিলেন? তিনি রাশিয়ান জন্মোদ্ভূত একজন আমেরিকান মনোবিদ ছিলেন। অর্থাৎ জন্ম রাশিয়াতে, কিন্তু আমেরিকাতে ছিলেন বলে তাকে আমেরিকান মনোবিদ হিসেবেই আমরা তাকে চিনি। তার ২৯শে এপ্রিল ১৯১৭ তে জন্ম এবং মৃত্যু হচ্ছে ২৫শে সেপ্টেম্বর ২০০৫। তাহলে তার জীবনকাল আমরা বলতে পারি ১৯১৭ থেকে ২০০৫ পর্যন্ত। ১৯১৭ র ২৯শে এপ্রিল থেকে ২০০৫ এর ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত তার জীবনকাল। তিনি শিশুর বিকাশ সম্পর্কিত ইকোলজিক্যাল সিস্টেম থিওরি এর প্রবক্তা। এই যে থিওরিটা তিনি কখন দিয়েছিলেন? ১৯৭৯ সালে। তাহলে ১৯৭৯ সালে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি দিয়েছিলেন কে? ইউরি ব্রনফেন-ড্রেনার। এরপর পরবর্তীকালে ১৯৯৪ সালে কিন্তু এই তত্ত্বের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বায়ো ইকোলজিক্যাল থিওরি অফ চাইল্ড ডেভেলপমেন্ট। তাহলে এই সম্পর্কেই আজ আমাদের ডিটেলস আলোচনা চলবে। তাহলে আমরা দেখব যে ইউরি ব্রনফেন-ড্রেনার তার ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে কি বলেছেন। Bronfenbrenner saw the process of human development as being shaped by the interaction between the individual and his or her environment. অর্থাৎ কোন একজন শিশু বা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, এবং তার এনভায়রনমেন্ট অর্থাৎ তার পরিবেশ, এর মধ্যে যে ইন্ট্রোডাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া, এর মাধ্যমেই কিন্তু কি হয়, হিউম্যান ডেভেলপমেন্ট বা শিশুর যে বিকাশ বা ব্যক্তির বিকাশ, সেটা shaped হয় বা গঠিত হয়। তাহলে ব্রনফেন-ড্রেনারের মতে আমাদের যে পরিবেশ, সেটা কোনো একটা শিশু বা ব্যক্তির বিকাশের ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তিনি বলেছেন, "This theory argues that a person's development was affected by everything in their surroundings." অর্থাৎ শিশুর চারপাশে যা কিছু রয়েছে, everything in their surroundings, শিশুর পরিবেশে যা কিছু রয়েছে প্রত্যেকটা বিষয় তার ডেভেলপমেন্ট বা বিকাশকে কিন্তু কি করে? প্রভাবিত করে। যেকোনো ব্যক্তির বিকাশ তার আশেপাশের সমস্ত কিছুর দ্বারাই প্রভাবিত হয়। Bronfenbrenner divided the person's environment into 5 different levels. তিনি ব্যক্তির পরিবেশকে ৫টা স্তরে ভাগ করেছেন। সেই স্তরগুলো কি কি? দেখো, এই যে ৫টা স্তরের মধ্যে প্রথমেই এই যে কেন্দ্রে রয়েছে শিশু। এর আশপাশে যে প্রথম স্তর, সেটাকে বলা হচ্ছে মাইক্রো সিস্টেম। মাইক্রো মানে ছোট, অর্থাৎ শিশুর আশপাশের যে গণ্ডি তাকেই বলা হচ্ছে মাইক্রো সিস্টেম, যার মধ্যে কি রয়েছে? শিশুর পরিবার রয়েছে, তার বাবা, মা, তার আত্মীয়স্বজন, এবং রয়েছে স্কুল এবং বন্ধু-বান্ধব।
এর পরের যে অংশ সেটাকে বলছে মিসো সিস্টেম। মিসো সিস্টেম ব্যাপারটা কি? মিসো সিস্টেম হচ্ছে মাইক্রো সিস্টেমের যে সমস্ত উপাদানগুলো শিশুর আশপাশে রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে মিসো সিস্টেম। এরপর রয়েছে এক্সোসিস্টেম। অর্থাৎ এক্সোসিস্টেম বলতে আমরা কি বুঝছি? এক্সোসিস্টেম মানে এক্সো মানে বাইরে, অর্থাৎ যার দ্বারা শিশু ডাইরেক্টলি প্রভাবিত হচ্ছে না কিন্তু পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে। যেমন বাবা মার কর্মস্থল অথবা শিশু যে বিদ্যালয়ে রয়েছে সেই বিদ্যালয়ের যে আহ, যে কর্তৃপক্ষ তাদের দ্বারা নির্ধারিত নীতিসমূহ, এগুলো শিশুকে কিভাবে প্রভাবিত করে সেটাকে বলা হচ্ছে এক্সোসিস্টেম। এরপরে রয়েছে ম্যাক্রো সিস্টেম। ম্যাক্রো সিস্টেম কাকে বলা হচ্ছে? ম্যাক্রো মানে বড়। অর্থাৎ এই যে সোশ্যাল এবং কালচারাল ভ্যালুজ, আমাদের যে ধর্ম, বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশে বিভিন্ন শিশুর জন্ম, তাহলে তার চারপাশের যে কালচারাল ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ, এই যে নীতিবোধ, মূল্যবোধ, এইগুলো শিশুর উপর প্রভাব বিস্তার যেটা করছে সেটাকে বলছে ম্যাক্রো সিস্টেম। এবং ক্রোনো সিস্টেম ব্যাপারটা কি? ক্রোনো সিস্টেম হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে যেটা চেঞ্জেবল। আমরা জানি প্রত্যেকটা জিনিসই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অনেক কিছুই পরিবর্তিত হয়। সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্রোনো সিস্টেম। এই ব্যাপারটাকে আমরা এবার ধীরে ধীরে আসি। দেখো, আমরা এই যে প্রথমেই যে মাইক্রো সিস্টেম, শিশু রয়েছে কেন্দ্রস্থলে, এর চারপাশে আমরা পাঁচটা সিস্টেম পাচ্ছি: মাইক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম এবং ক্রোনো সিস্টেম। তাহলে এটাই বলা হলো যে শিশুর চারপাশের অংশকে পাঁচটা ভাগে, শিশুর চারপাশের যে পরিবেশ তাকে পাঁচটা স্তরে ভাগ করেছেন ইউরি ব্রন ফ্রেন ব্রেনার। তিনি প্রথমেই বলছেন যে কেন্দ্রস্থলে রয়েছে শিশু, শিশুর চারপাশের যে এনভায়রনমেন্ট সেটাকে বলা হচ্ছে মাইক্রো সিস্টেম। এর মধ্যে কারা কারা পড়ে আমরা বললাম যে শিশুর পরিবার, অর্থাৎ বাবা মা, আত্মীয় স্বজন, খুব কাছাকাছি আত্মীয় স্বজন, এছাড়াও স্কুল এবং বন্ধু বান্ধব। যেহেতু শিশুর একেবারে কাছাকাছি এই সিস্টেমটা শিশুর উপর প্রভাব বিস্তার করছে, তাই এটাকে ইমিডিয়েট এনভায়রনমেন্টও বলা হয়। অর্থাৎ শিশুর জাস্ট আশেপাশের এনভায়রনমেন্টটা হচ্ছে মাইক্রো সিস্টেম। এখানে শিশুর ঠিক আশেপাশের পরিবেশটা কিন্তু শিশুর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। তাই তো? যদি দেখা যায় এখানে বাবা-মা শিশুকে খুব আদর করে, শিশুর সমস্ত প্রয়োজন মেটায়, শিশুকে সব রকম ভাবে তাকে সঙ্গ দেয়, তার মানসিক যে চাহিদা সেগুলো পূরণ করে, তাহলে দেখা যায় যে শিশুর ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হয়। শিশুর বিকাশ ত্বরান্বিত হয়। সে একজন সুস্থ সামাজিক শিশু, যে সমাজের পক্ষে মঙ্গলকর এবং যার মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি হয়, সেরকম একটা ব্যক্তি হিসেবে কিন্তু বড় হয়ে গড়ে ওঠে। তাহলে ইমিডিয়েট এনভায়রনমেন্ট বা মাইক্রো সিস্টেম কিন্তু ভালো হওয়া খুব দরকার। এর পরের যে সিস্টেমটা আছে তাকে বলা হচ্ছে মেসো সিস্টেম। মেসো সিস্টেম বলতে আমরা কি বুঝছি? কানেকশনস বিটুইন এই যে ইমিডিয়েট এনভায়রনমেন্ট, অর্থাৎ শিশুর যে আশপাশের যে অংশ যার মধ্যে পরিবার রয়েছে, স্কুল রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে। তাহলে এই যে স্কুলের সঙ্গে যে পরিবারের সম্পর্ক, স্কুলের শিক্ষকদের সঙ্গে বাবা মার সম্পর্ক, অথবা তার যে বন্ধু বান্ধব তার সঙ্গে বাবা মার সম্পর্ক, এগুলো যদি ইতিবাচক হয় তাহলে কিন্তু শিশুর মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে। সে কিন্তু সব জিনিসটাকে ভালোভাবে নিতে শেখে। তার বিকাশ কিন্তু দ্রুত হয়, ত্বরান্বিত হয়। কিন্তু যদি দেখা যায় যে স্কুলের টিচারদের সঙ্গে বাবা-মার ভালো ঠিক অ্যাডজাস্টমেন্ট নেই। অর্থাৎ বাবা-মা সবসময় বলে, "না, টিচার খারাপ, টিচার ভালো শেখায় না, টিচার একেবারেই ঠিকঠাক উম তোমার পক্ষে ঠিক নয়।" তাহলে এটা কিন্তু বাচ্চার মধ্যেও কিন্তু একটা কি করে না, বিপরীতধর্মী একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা কিন্তু পরবর্তীকালে তার পড়াশোনাকেও প্রভাবিত করে। আবার একইভাবে এই যে বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা যাচ্ছে যে বাবা-মার সম্পর্ক। দেখা গেল যে কোনো একটা বাচ্চার হয়তো বন্ধু-বান্ধব রয়েছে ২-৪ টা। কিন্তু বাবা-মার ক্ষেত্রে না, এই বন্ধু ভালো নয়, ওই বন্ধু ভালো নয়, এই বন্ধুর সঙ্গে মেশা উচিত নয়। তখন কি হবে? তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে। তাহলে সত্যিই বোধহয় তাহলে এ ভালো নয়। তাহলে বন্ধুদের সঙ্গে তার যে একটা বন্ডিং সেটা গড়ে উঠবে না। এবং কি হবে? সেখানেও একটা কনফ্লিক্ট তৈরি হবে। ফলে পরবর্তীকালে সে আর কারো সঙ্গে মিশতেই পারবে না। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই যে মাইক্রো সিস্টেমের যে উপাদানগুলো, পরিবার, স্কুল এবং বন্ধু-বান্ধব, স্কুলের মধ্যে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, তাহলে তাদের মধ্যে যে একটা সম্পর্ক এবং তার মিলিত একটা প্রভাব বাচ্চার উপর পড়ছে, এই যে পরিবেশ এটাকেই বলা হচ্ছে মেসো সিস্টেম। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে আমরা চলে আসছি এক্সোসিস্টেম। এক্সোসিস্টেম কাকে বলা হচ্ছে? ইনডাইরেক্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাবা-মা
হয়তো কোনো কোথাও কাজ করেন। তাহলে এই যে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা-মারা এতটাই বাবা-মা হয়তো ততষ্ট হয়ে যাচ্ছেন যে সারাদিন কাজ করে আসার পর এতটাই বিরক্ত তিনি যে বাচ্চাকে সময় দিতে পারছেন না বা বাচ্চার উপর দেখা যাচ্ছে অনেক সময় চিৎকার চেঁচামেচিও করে ফেলছেন। তার ছোট্ট, ছোট্ট যে ভালো লাগা বা তার সারাদিনের ব্যাপার সেগুলো শোনার মতো তাদের ধৈর্য থাকছে না। তাহলে কি হচ্ছে? সেটা বাচ্চার উপর কিন্তু একটা খারাপ প্রভাব সৃষ্টি করছে। সে বুঝতে পারছে যে আমার কথা শোনার জন্য কেউ নেই। তাহলে সেটা তার বিকাশকে কিন্তু প্রভাবিত করছে। কিন্তু যদি দেখা যায় যে না বাবা-মা আ একজন হয়তো বাড়িতেই থাকছেন অথবা এনভায়রনমেন্ট ভালো, বাবা যেখানে চাকরি করেন সেখানে পরবর্তীকালে তিনি উচ্চ পদে আসীন হলেন। ফলে কি হচ্ছে? তিনি বাচ্চার সমস্ত চাহিদা মেটাচ্ছেন বা বাড়িতে মা আছে তিনি চাহিদা সমস্ত মেটাচ্ছেন। তাহলে সেখানে বাচ্চা সময় পাচ্ছে, বাচ্চা তার কথা বলার সুযোগ পাচ্ছে, তার যে ইমোশন গুলো প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তাহলে সেখানে কিন্তু সেক্ষেত্রে তার বিকাশটা ভালো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনডাইরেক্ট এনভায়রনমেন্ট বাবা-মার কাজের জায়গার সঙ্গে বাচ্চার এমনিতে কোনো সম্পর্ক নেই। কিন্তু সেটা বাচ্চার উপর পরোক্ষভাবে যে প্রভাব বিস্তার করছে, এই যে পরিবেশ, এই যে এটাকেই বলা হচ্ছে এক্সোসিস্টেম। যেটা কি হচ্ছে বাচ্চার আ ডাইরেক্ট বা ইমিডিয়েট এনভায়রনমেন্ট নয়। দূরবর্তী এক্সো মানে বাইরের, দূরের এনভায়রনমেন্ট কিন্তু সেটাও বাচ্চার উপর পরোক্ষভাবে প্রভাব ফেলছে। ঠিক আছে? এছাড়াও এই যে যেমন প্রতিবেশী। প্রতিবেশীদের ক্ষেত্রে বাচ্চার সঙ্গে ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই। কিন্তু দেখা গেল যে কোনো একজন প্রতিবেশীর সঙ্গে বাবা-মার সম্পর্ক ভালো নয়। ঠিক আছে? এবার সেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকার কারণে কি হচ্ছে যে মুখ দেখাদেখি বন্ধ। তাহলে সেখানে বাচ্চার উপর কিন্তু এই যে উম এটার একটা পরোক্ষ কিন্তু একটা বিপরীতধর্মী প্রভাব পড়ছে। তাহলে এটাও কিন্তু এক্সো সিস্টেমের মধ্যেই পড়ে। ঠিক আছে? এর পরের যে অংশ সেখানে চলে আসছে ম্যাক্রো সিস্টেম। ম্যাক্রো সিস্টেম কাকে বলা হচ্ছে? যে বিভিন্ন বাচ্চা বিভিন্ন জায়গায় তার বার্থ প্লেস সেখানকার কালচার আলাদা, সোশ্যাল ভ্যালুস আলাদা। তাহলে এই যে সোশ্যাল কালচারাল ভ্যালুস যে সামাজিক যে নীতিবোধ, মূল্যবোধ বা পরিবারের নিয়ম কানুন, পরিবারের যে একটা কালচার সেগুলো বাচ্চার উপর কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে তার বিকাশের ক্ষেত্রে। একটা বাচ্চা যদি এই যে একটা আগে যেমন ছিল যে একটা বড় পরিবারের মধ্যে বড় হচ্ছে। যার মধ্যে ঠাকুমা আছে, দাদু আছে, পিসি আছে, কাকু আছে, বাবা-মা আছে। তাহলে সেখানে সে সবার কাছ থেকে কিন্তু তাদের পরিবারের যে মূল্যবোধ, নীতিবোধ সেগুলো সে গ্রহণ করছে। তাহলে সে সেগুলো কিন্তু তার জীবনে একটা পজিটিভ ইফেক্ট ফেলছে। তার বিকাশকে পজিটিভ ভাবে কিন্তু ত্বরান্বিত করছে। ইতিবাচকভাবে তার বিকাশ কিন্তু প্রভাবিত হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে এই সোশ্যাল এবং কালচারাল ভ্যালুস যদি সঠিকভাবে বাচ্চা না পায়, তাহলে সে কিন্তু অসামাজিক হয়েও অনেক সময় গড়ে ওঠে। এরপরে আমরা আসছি ক্রোনো সিস্টেম। ক্রোনো সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? যে ক্রোনো সিস্টেমটা সময়ের সঙ্গে, সঙ্গে সবকিছুই চেঞ্জ হয়। তাহলে সময়ের সঙ্গে, সঙ্গে কি হচ্ছে? বাচ্চার আ এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। অনেক সময় দেখা যায় যে বাবা-মা হয়তো কর্মসূত্রে কোথাও বদলি হয়ে গেলেন। শুধু বাবাও হতে পারে বা বাবা-মাও হতে পারে। তাহলে যখন কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়ে গেলেন, তখন বাচ্চাও কিন্তু আ তার তো আ দরকার ছিল না। সে একটা এনভায়রনমেন্ট এর মধ্যে ছিল। কিন্তু যেহেতু বাবা-মা অন্য জায়গায় চলে গেল, তাহলে তাকেও জায়গা চেঞ্জ করতে হলো। তাহলে নতুন একটা পরিবেশে তাকে কিন্তু মানিয়ে নিতে পরবর্তীকালে শিখতে হলো। এবং সেই যে পরিবর্তিত পরিবেশ, সেটাও কিন্তু পরবর্তীকালে তার বিকাশে প্রভাব বিস্তার করলো। তাহলে এটাকেই বলা হচ্ছে কি ক্রোনো সিস্টেম। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি ইউরি ব্রনফেন-ব্রেনার তিনি এই যে বাচ্চার যে এনভায়রনমেন্ট বা পরিবেশ সেই পরিবেশকে মূলত ৫ টা ভাগে ভাগ করেছেন। প্রথমেই বাচ্চার সংলগ্ন যে পরিবেশ, পরিবার, স্কুল এবং বন্ধু-বান্ধব সেটাকে বলা হচ্ছে মাইক্রো সিস্টেম বা ইমিডিয়েট এনভায়রনমেন্ট। এরপরে এই যে পরিবার, স্কুল এবং বন্ধু-বান্ধবের পারস্পরিক যে সম্পর্ক, সেইটা বাচ্চার উপর মিলিতভাবে যে প্রভাব বিস্তার করছে তাকে বলা হচ্ছে মেসো সিস্টেম। এই যে পরোক্ষ পরিবেশ, বাবা-মার যে কর্মক্ষেত্র বা প্রতিবেশী, তারা বাচ্চার উপর পরোক্ষভাবে যে প্রভাব বিস্তার করছে তার বিকাশের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে সেই পরিবেশটাকে বলা হচ্ছে এক্সোসিস্টেম।
বিভিন্ন জায়গা, বার্থ প্লেস বিভিন্ন, তাদের সোশ্যাল, কালচারাল ভ্যালুস বিভিন্ন, ধর্মীয় যে রীতি-নীতি, আদব-কায়দা সেটা বিভিন্ন, সামাজিক মূল্যবোধ এগুলো বিভিন্ন। এগুলো বাচ্চার উপর যে প্রভাব বিস্তার করছে সেটাকে বলছে ম্যাক্রো সিস্টেম। এবং সময়ের সঙ্গে, সঙ্গে পরিবর্তিত পরিবেশ বাচ্চার উপর যে প্রভাব বিস্তার করছে সেটাকেই বলা হচ্ছে কি ক্রোনো সিস্টেম। তাহলে এই যে ৫ ধরনের এনভায়রনমেন্ট বাচ্চার উপর মিলিতভাবে যে প্রভাব বিস্তার করছে তার দ্বারাই কিন্তু বাচ্চার বিকাশ নির্ধারিত হচ্ছে যে সেটা কি রকম হবে। তাহলে আমরা দেখলাম যে ইউরি ব্রনফ্রেন্ড-ড্রেনার তিনি ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে বাচ্চার সংলগ্ন যে পরিবেশ তাকে ৫টা ভাগে ভাগ করেছেন। যে ৫টা পরিবেশ সম্পর্কে আমরা ডিটেইলসে জানলাম। এক হচ্ছে মাইক্রোসিস্টেম, যেটা হচ্ছে ইমিডিয়েট এনভায়রনমেন্ট যার মধ্যে ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, স্কুল রয়েছে এবং পিয়ার্স বা বন্ধু-বান্ধব রয়েছে। তাৎক্ষণিক পরিবেশ বা ইমিডিয়েট এনভায়রনমেন্টও বলা হয় মাইক্রোসিস্টেমকে। পরিবার, স্কুল এবং বন্ধুদল এর মধ্যে পড়ে। মেসোসিস্টেমের মধ্যে রয়েছে কানেকশনস বা রিলেশনস উইথ মাইক্রোসিস্টেম, অর্থাৎ মাইক্রোসিস্টেম বা ইমিডিয়েট এনভায়রনমেন্টে যে উপাদানগুলো ছিল পরিবার, স্কুল এবং বন্ধু, এদের মধ্যে একটা যে সম্পর্ক এবং যে সম্পর্কের মিলিত প্রভাবের দ্বারা বাচ্চা প্রভাবিত হচ্ছে এবং তার বিকাশ প্রভাবিত হচ্ছে, সেই যে তাৎক্ষণিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে যে সম্পর্কটা সেটাকেই বলা হচ্ছে কি মেসোসিস্টেম। এরপর আমরা আসছি এক্সোসিস্টেম, ইনডাইরেক্ট এনভায়রনমেন্ট। যেমন আমরা বলতে পারি পেরেন্টস ওয়ার্ক প্লেস, বাবা মারা যেখানে চাকরি করেন সেই জায়গা, নেবার্স প্রতিবেশী এবং এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, হয়তো দূরবর্তী ক্ষেত্রে কোনো পরিবারের সদস্যরা রয়েছেন তারা, প্রতিবেশীরা এবং পিতামাতার কর্মক্ষেত্র এই পরিবেশের মধ্যে পড়ে, যেটাকে বলছি এক্সোসিস্টেম। এরপরে আসছে ম্যাক্রো সিস্টেম যার মধ্যে রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ, সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুস, এটাও কিন্তু বাচ্চার বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শেষে রয়েছে ক্রোনো সিস্টেম যেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশের পরিবর্তন বা তার এনভায়রনমেন্টের পরিবর্তন যেটা তার উপর প্রভাব বিস্তার করছে সেটাকে বলছে ক্রোনো সিস্টেম। এরপর আমরা আসছি যে এডুকেশনাল ইমপ্লিকেশনস, এগুলো বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করছে। তাহলে প্রথমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে স্কুল, স্কুল আমরা দেখলাম যে মেসো সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখি ইন্টার কানেকশনস বিটুইন ইমিডিয়েট এনভায়রনমেন্টস, অর্থাৎ পরিবার, বন্ধু এবং স্কুলের মধ্যে যে কানেকশন তার দ্বারাও বাচ্চারা প্রভাবিত হয়। তাহলে স্কুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে, সেটা তার পড়াশোনার উপরও প্রভাব বিস্তার করছে। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোর বা স্কুলগুলোর এমন একটা পরিবেশ তৈরি করা উচিত যাতে বিদ্যালয়ের সঙ্গে শিশুর পরিবারের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। বাবা-মা যেন ইনভলভ থাকে স্কুলের বিভিন্ন বিষয়ের সঙ্গে এবং স্কুলের সাথে পিতামাতার সম্পৃক্ততা এবং অংশগ্রহণ বাড়ানোর সুযোগগুলো যাতে বিকশিত হয়। অর্থাৎ স্কুলে বাচ্চা কি করছে সে সম্পর্কে পুরোপুরি নলেজ যেন বাবা-মার থাকে। স্কুলের টিচারদের সঙ্গে, স্কুলের যে অথরিটির সঙ্গে বাবা-মার একটা ভালো কমিউনিকেশন থাকা জরুরি, যাতে এই যৌথভাবে স্কুল এবং পরিবার এর কম্বিনেশনে একটা বাচ্চা কিন্তু সুস্থভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়। দুটো আমরা বলতে পারি যে এই যে শিক্ষককে প্রাথমিকভাবে শিশু এবং প্রাপ্তবয়স্কদের সম্পর্ককে দৃঢ় করার কাজ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে বন্ডিং যত ভালো হবে, শিশুর যে ইমিডিয়েট এনভায়রনমেন্ট এর সঙ্গে শিশুর বন্ডিং যত ভালো হবে, সেটা বাবা-মার সঙ্গে হতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হতে পারে, শিক্ষকদের সঙ্গে হতে পারে বা বন্ধু-বান্ধবদের সঙ্গে হতে পারে। সেটা তার মধ্যে কিন্তু তত ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। তাহলে এখানে কিন্তু স্কুল এবং শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বন্ডিং গুলো কিন্তু সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে। বন্ডিং তৈরি করার ক্ষেত্রে বাচ্চাকে কিন্তু তাদের ইন্সপায়ার করতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে এবং এই বন্ডিংটাকে ভালো করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এছাড়াও শিশুর যে বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আরো বোঝার জন্য একটা বাচ্চাকে বুঝতে গেলে, একটা বাচ্চা স্কুলে আসছে, শিক্ষক তাকে স্কুলে দেখছে, কিন্তু তাকে যদি পুরোপুরিভাবে বুঝতে হয় তাহলে শিক্ষককে কিন্তু সেই বাচ্চার পরিবেশ সম্পর্কেও সচেতন হতে হবে। সে, তার বাবা মা, তার পরিবারের সদস্যরা সে কিরকম ভাবে আছে, তার কোনো জায়গায় মানসিকভাবে তার সমস্ত চাহিদা পূরণ হচ্ছে কিনা, সে একটা সুস্থ যে পরিবেশ সেটা পাচ্ছে কিনা বাড়িতে, এগুলো সম্পর্কেও কিন্তু টিচারদের, স্কুলকে এবং টিচারদের জানতে হবে।
তাহলে এই ব্যাপারগুলো সম্পর্কেও কিন্তু সচেতন হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে স্কুলে যদি কোনো একটা বাচ্চাকে সঠিকভাবে বিকশিত করতে হয়, তার যদি ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে শিক্ষকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এরপর আমরা আসব যে এই যে হেলথি ইকোলজি এবং হাই রিস্ক ইকোলজি আমরা কোন ক্ষেত্রে বুঝতে পারবো যে এটা হেলথি ইকোলজি, এটা হাই রিস্ক ইকোলজি। এখানে ইমিডিয়েট এনভায়রনমেন্টই বেশি কাজ করে, যার মধ্যে ফ্যামিলি বা পরিবার রয়েছে, স্কুল রয়েছে এবং পিয়ার্স বা বন্ধুদল রয়েছে। তাহলে যদি দেখা যায় যে ফ্যামিলি বা পরিবারের মধ্যে এই বাবা-মার সঙ্গে বাচ্চার যদি যে বন্ড সেটা যদি খুব ভালো হয় বা স্ট্রং হয়, বন্ধন যদি দৃঢ় হয়, তাহলে কিন্তু ইতিবাচক শৃঙ্খলা বাচ্চার মধ্যে গড়ে ওঠে। বাচ্চারা কি হয়? বাবা-মার প্রত্যেকটা কথা শোনে, বাবা-মার যে উপদেশগুলো মানে বাবা-মা যা বলছে, যেভাবে তার মধ্যে ডিসিপ্লিন গড়ে তোলার চেষ্টা করছে, সেগুলো কিন্তু তারা সুন্দরভাবে নেয় এবং সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারে। তাহলে যদি বন্ডিং ভালো হয় বাবা-মার সঙ্গে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে ইতিবাচক শৃঙ্খলা গড়ে ওঠে। এটা কিন্তু হেলথি ইকোলজির নিদর্শন। এবারে যদি দেখা যায় যে ফ্যামিলির যে পরিবারের যে সদস্যদের মধ্যে হয়তো মা সৎ মা, হয়তো নিজের মা নেই। তাহলে অনেক সময় দেখা যায় বাবা-মার সঙ্গে বন্ডিংটা কিন্তু বাচ্চাদের ততটা দৃঢ়ভাবে গড়ে ওঠে না। যখনই বন্ধনটা শিথিল হয় বা বন্ডিংটা যখনই স্ট্রং হয় না, উইক হয়, তখন দেখা যায় বাচ্চাদের মধ্যে কিন্তু একটা না, 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 না ভাব চলে আসে। যে কথা শুনবো না, আম তার মানসিক যে জায়গাগুলো সেগুলো পূরণ হচ্ছে না। তার বিভিন্ন যে মানসিক ক্ষুধা বা তার যে প্রয়োজন সেগুলো সম্পর্কে সবাই উদাসীন। তাহলে তার মধ্যে কিন্তু অটোমেটিক কি হয়? একটা নেতিবাচক শৃঙ্খলা গড়ে ওঠে। এটা কিন্তু হাই রিস্ক ইকোলজির মধ্যে এটা পড়ছে। উপরে স্কুলের ক্ষেত্রে আমরা বলতে পারি, স্কুলে কোনো একটা বাচ্চা যদি শিক্ষক ভালো পায়, যে টিচার তাকে খুব ভালোবাসে, খুব ভালো করে পড়ান, বোঝান, তার প্রতি মনোযোগী, তাকে প্রত্যেকটা ব্যাপারে ইন্সপিরেশন দেন, তাহলে দেখা যায় যে পড়াশোনায় কিন্তু সাফল্য আসে অটোমেটিক্যালি। তাহলে স্কুল এনভায়রনমেন্ট যদি ভালো হয়, শিক্ষক যদি ভালো পাওয়া যায়, শিক্ষক যদি কোনো একটা বাচ্চার প্রতি খুব দায়িত্বশীল হন, তার প্রত্যেকটা চাহিদাকে পূরণ করার চেষ্টা করেন, তাকে ইন্সপিরেশন দেন, তাহলে পড়াশোনায় সাফল্য আসে। এটা হেলথি ইকোলজির উদাহরণ। কিন্তু যদি দেখা যায় স্কুলে শিক্ষকদের সঙ্গে বাচ্চার দ্বন্দ্ব লেগে গেল। যে প্রত্যেকটা ব্যাপারে শিক্ষক বকাবকি করছে, শিক্ষক তাকে প্রত্যেকটা ব্যাপারে আম তাকে পিন পয়েন্ট করছে। আর বাচ্চা এই টিচার ভালো নয়, এই টিচার একদমই ঠিকঠাক তার সঙ্গে তার বনিবনা হচ্ছে না। তাহলে দেখা যায় তার ইফেক্ট কিন্তু পড়াশোনাতেও পড়ে, অর্থাৎ বিকাশের ক্ষেত্রেও পড়ে। বাচ্চা দেখা যায় যে পড়াশোনা থেকে দূরে সরতে শুরু করে। আমরা অনেক সময় দেখেছি যে টিচারকে ভালো লাগে না, সেই টিচারের যে সাবজেক্ট সেটাও কিন্তু ভালো লাগতে শুরু করে। আবার দেখা যায় যে টিচারকে ভালো লাগে না, সেই টিচারের যে সাবজেক্ট সেটা থেকেও বাচ্চা ধীরে, ধীরে দূরে সরতে শুরু করে। অঙ্কের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়। অঙ্কের ভীতি কিন্তু অনেক সময় দেখা যায় টিচারের কাছ থেকেই উৎপত্তি হয়। টিচার ভালো লাগছে না, অঙ্ক ভালো লাগছে না, পারছি না, আটকে যাচ্ছি, আ টিচার হেল্প পাচ্ছি না। ফলে কি হচ্ছে? সাবজেক্টটা থেকেই দূরে সরে যাচ্ছি। অটোমেটিক পড়াশোনায় ব্যর্থতা আসছে। এটা কিন্তু হাই রিস্ক ইকোলজির উদাহরণ। একইভাবে বন্ধুর ক্ষেত্রে দেখা যায় যদি সহযোগী বন্ধু পাওয়া যায়। মানে বন্ধুরা একসঙ্গে মিশছে, সুন্দরভাবে পরস্পরের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক। তাহলে তাদের মধ্যে একটা ইতিবাচক সামাজিক মূল্যবোধ কিন্তু গড়ে ওঠে। এটা হেলথি ইকোলজির উদাহরণ। কিন্তু যদি দেখা যায় বন্ধুদের সঙ্গে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে, যে বন্ধুও ভালো পাচ্ছে না। যে বন্ধুরা রয়েছে সবসময় তাদের মধ্যে কনফ্লিক্ট লেগে আছে, দ্বন্দ্ব লেগে আছে। তখন সেই বাচ্চার মধ্যে কিন্তু নেতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। তো বাচ্চা অনেক সময় অসামাজিক হয়ে ওঠে। তাহলে এটা কিন্তু হাই রিস্ক ইকোলজির উদাহরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট এনভায়রনমেন্ট কত ব্যাপকভাবে বাচ্চার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। যদি দেখা যায় পরিবার, স্কুল এবং বন্ধু ভালো হয়, তাহলে একটা হেলথি ইকোলজি বাচ্চা পায়, তার বিকাশ কিন্তু ইতিবাচক হয়। সে একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। কিন্তু যদি দেখা যায় যে ফ্যামিলির মধ্যে কিছু ডিস্টার্বেন্স থাকে, স্কুলের টিচারদের সঙ্গে তার বনিবনার অভাব থাকে বা ভালো বন্ধু যে সমস্ত বাচ্চারা পায় না, তারা কিন্তু অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে, পড়াশোনায় ব্যর্থতা দেখা যায়, তাদের মধ্যে কিন্তু নেতিবাচক একটা শৃঙ্খলা গড়ে ওঠে। তাহলে এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। এরপর আমরা আসছি যে ইউরি ব্রনফেন-ব্রেনার একটা কি সেন্টেন্স তিনি বলেছিলেন। কি বলেছিলেন? যে এভরি চাইল্ড নিডস এট লিস্ট ওয়ান অ্যাডাল্ট হু ইজ irrationally crazy about him or her.
অর্থাৎ প্রত্যেকটা শিশুর কমপক্ষে একজন প্রাপ্তবয়স্ক প্রয়োজন, যিনি কোনো যুক্তি ছাড়াই অন্ধভাবে তাকে ভালোবাসবে এবং প্রত্যেক ক্ষেত্রে তাকে সঙ্গ দেবে। অর্থাৎ এক্ষেত্রে অন্ধভাবে বলতে সেভাবে বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে কোনো একজন অ্যাডাল্ট একজন বাচ্চার পক্ষে ভীষণ জরুরি, যে অ্যাডাল্ট কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার সঙ্গে থাকবে, তাকে ভালোবাসবে, তার প্রয়োজন মেটাবে, যেকোনো পরিস্থিতিকে তাকে সাপোর্ট দেবে। এরকম একজন অ্যাডাল্ট কিন্তু ভীষণ জরুরি যেকোনো একজন চাইল্ড বা বাচ্চার ক্ষেত্রে। এটা কিন্তু ইউরি ব্রনফ্রেন্ড-ড্রেনার বলেছিলেন। তাহলে আজ আমরা ইউরি ব্রনফ্রেন্ড-ড্রেনারের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি সম্পর্কে ডিটেইলসে আলোচনা করলাম। আশা করি বোঝা গেল। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। ভালো থেকো, পাশে থেকো।